সো মাচ। এখন আমরা আসলে হোমওয়ার্কের উপরে সবগুলো ম্যাথ করা ট্রাই করি। আমি জানি অনেক কিছু অনেকে নাও পারতে পারেন, আবার হয়তো বা অনেক কিছুই কমন পেয়ে যাবেন। সমস্যা এইখানে যে জিনিসটা আমরা জাজ করব সেটা হচ্ছে আমরা হোমওয়ার্ক থেকে বড় কথা আমরা প্রত্যেকটা ম্যাথ আলাদা আলাদা একটা আইডেন্টিটি ক্যারি করে ওই ম্যাথগুলো ওই ম্যাথের মতো করে পারি কিনা। সো এগুলো সবগুলো নোট ডাউন করে রাখবেন, স্পেশাল ম্যাথ নোট দিয়েই আসলে নোট করেন, তাহলে পরবর্তীতে মিলাইতে পারবেন। এবং এগুলো কেএমএফ এর ম্যাথ যখন যখন আবার কেএমএফ পড়বো তখন আবার কিন্তু কেএমএফ এর মতো করেই পড়বো সেকশন ধরে, তখন আবার নোট করলে দেখবেন একের অধিকবার এগুলো পড়া হচ্ছে। এবং এই ম্যাথটা আজকে করতেছেন, আপনি আবার হচ্ছে 1 মাস পরে যখন কেএমএফ যাব তখনও কিন্তু পড়বেন। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি রেগুলার আমার সাথে আগাচ্ছেন কিনা। ঠিক আছে, সো আমরা আসলে পড়াতে যাই। আমাদের প্রথম ম্যাথ, আমি পেন্সিল রাখছি কোথায়, ওয়েট 1 সেকেন্ড সময় দেন আমার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে মাউসই পড়াইতে হবে, আমার পেন্সিলটা বাচ্চা আছে তো কই কই যায় রাখছে আমি বুঝতেছি না। ওকে, একটু এব্রু তেব্রু হবে, সো এটা একটু কনসিডার করে নিন। কোশ্চেন 1, এখানে আমাদের বলছে যে অফ দ্য পেপার ব্যাগস ইন এ প্রাইভেট লাইব্রেরি। সো এখান থেকে আমরা একটা, এই ম্যাথটা থেকে আমরা আসলে শিখবো হচ্ছে ব্লক অফ 4। একটা ওয়ার্ড আছে সেটা শিখবো, ব্লক অফ 4। সো ব্লক অফ 4 মানে হচ্ছে দুইটা ক্যাটাগরি যখন থাকে তখন আমরা এটাকে ব্লক অফ 4 করতে পারি। এটা ম্যাথের জন্য যেভাবে কাজ করে, জিআরই ভার্বালের ক্ষেত্রেও সেম কাজ করে। যে আহ, দুইটা ক্যাটাগরি যদি থাকে, দুইটা ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ, একটা নেগেটিভ হলে একটা পজিটিভ, এরকমভাবে কাজ করবে। সো আমরা এখানে দেখি ক্যাটাগরি দুইটা পাই কিনা। প্রথমত, অফ দ্য পেপার ব্যাগস ইন এ প্রাইভেট লাইব্রেরি, একটা লাইব্রেরির মধ্যে পেপার ব্যাগস 5% আর বায়োগ্রাফি, তাহলে বায়োগ্রাফি একটা ক্যাটাগরি 5% আছে টোটাল থেকে, আর একটা হচ্ছে পেপার ব্যাগ একটা ক্যাটাগরি। ইফ 3% অফ অল দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর পেপার ব্যাগস, তাহলে টোটালের 3% হচ্ছে পেপার ব্যাগ, দ্যাট আর বায়োগ্রাফি। বায়োগ্রাফি এবং পেপার ব্যাগ দুজনে কমন মিলে আছে কত পার্সেন্ট? 3%। শুধু বায়োগ্রাফি আছে 5%। হোয়াট পার্সেন্ট অফ অল দ্য বুকস আর পেপার ব্যাগস, তাহলে পেপার ব্যাগস আছে কত পার্সেন্ট? তাহলে ক্যাটাগরি কি দুইটা না, পেপার ব্যাগস আর বায়োগ্রাফি, দুইটা ক্যাটাগরি তো কি তুলনা করছে দুইটা ক্যাটাগরির সাথে। তখন আমরা এটাকে বলতে পারি ব্লক অফ 4 নিতে পারি। আমরা নর্মালিও আমরা পার্সেন্ট ধরে নিতে পারতাম। সো আমরা একটু ক্যাটাগরাইজ করি ব্লক অফ 4-এ। একটা 4টা ব্লক অফ মানে 4টা বক্স উপরে। যদি এটা আমাদের পেপার ব্যাগ ধরি, এটা হচ্ছে পেপার ব্যাগ ছাড়া। এটা যদি বায়োগ্রাফি ধরি, এটা হচ্ছে বায়োগ্রাফি ছাড়া। আমি হচ্ছে দুইটা ক্যাটাগরির মানে আমি সাজাইলাম। একটা হচ্ছে পেপার ব্যাগ, যেহেতু পেপার ব্যাগ আছে এবং পেপার ব্যাগ ছাড়া, তাহলে বাকিটা, তাহলে বাকি পেপার ব্যাগ ছাড়াটা। বায়োগ্রাফি আছে, বায়োগ্রাফি ছাড়াটা। এই টোটালটা যেহেতু পার্সেন্টেজ হিসাব, তাহলে টোটাল এদিকে এদিকে সব মিলে টোটাল কত হবে?
100 100 হলো। এটা হচ্ছে আমাদের ব্লক অফ 4 এর হিসাব, যে আমরা ঠিক আছে এভাবে সাজাইলাম দুইটা ক্যাটাগরির। এখন প্রশ্ন অনুযায়ী পড়ি, অফ দ্য পেপার ব্যাগ ইন এ প্রাইভেট লাইব্রেরি 5% আর বায়োগ্রাফি, তাহলে বায়োগ্রাফি কত পার্সেন্ট বলছে? 5%. 5% বলছে। ইফ 3% অফ অল দ্য বুকস, যতগুলো বুক তার 3% দ্যাট আর পেপার ব্যাগস দ্যাট আর বায়োগ্রাফি, বায়োগ্রাফি আর পেপার ব্যাগস কমন কত? 3 3। 3%. এখন আমাকে বলছে হোয়াট পার্সেন্ট অফ অল দ্য বুকস দ্যাট আর পেপার ব্যাগস, তাহলে আমাকে বের করতে বলছে কাকে? একে। কথা কি বুঝছি? মানে কিভাবে সাজাইলে আমি যে কোন আইডেন্টিফাই কিভাবে যাবে এটা কি বুঝছি? কিভাবে সাজাইতে হবে সবাই? জি, বুঝতে পেরেছি. ওকে, এবার যেহেতু এইভাবে সাজাইতে পারি, সো এখান থেকে আমরা কম্পারিজনে আনতে পারি। কম্পারিজন কি? যে আমরা যখন দেখবো যে এরকম দেওয়া আছে, তখন এই টোটালটার সাথে কোনো একটা স্পেসিফিক রোর সাথে আমরা কম্পারিজন করতে হবে। সেটা কী হবে? যদি পেপার ব্যাগ 3 ডিভাইডেড বাই কোলন, যেটা বের করতে হবে, এটা সমান সমান আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই 100। মানে বায়োগ্রাফির 3%, টোটালের 3%, টোটাল পেপার ব্যাগের টোটাল, এখানে তো টোটালের 5%, টোটাল 100-এর মধ্যে 5% ইকুয়াল হইতে পারে। সো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা শুধু কম বের করতে হলে কত বের হবে? 60%. 60% বেরোবে. 60% বের হবে। তাহলে নতুন কিছু শিখলাম, বুঝছি। ওইটা একটু আবার দিয়ে দেন, 3 বাই যে কোয়েশ্চন মার্ক বাই 5/100। আচ্ছা, এইটা হচ্ছে টোটাল পেপার ব্যাগের মধ্যে। আমরা তো বক্সটা এরকমভাবেই সাজানো যে এটা কমন, এটার সাথে আনকমন, এটা হচ্ছে পেপার ব্যাগ আছে বায়োগ্রাফি নাই, এটা হচ্ছে বায়োগ্রাফিও নাই পেপার ব্যাগও নাই, এরকমভাবে সাজানো। এই ডাটাটা হচ্ছে টোটালের ডাটা। টোটাল বায়োগ্রাফি আছে কত, টোটাল নট বায়োগ্রাফি কত, নট বায়োগ্রাফি 95, এবং হচ্ছে টোটাল হচ্ছে 100। আবার এদিকে যদি চিন্তা করি, বায়োগ্রাফি আছে টোটাল 3%, এটা হচ্ছে এখানে মিসিং বেলা। তো আমরা যদি যে কোনো একটা ডাটা যদি জানতাম, তাহলে কিন্তু বাকিগুলো ওটু বের করতে পারতাম, তাই না? এখন আমি যদি এটা 60 জানি, তাহলে কিন্তু ওটু বাকিগুলো বের করতে পারি। এটাতে এটা বিয়োগ দিলে এটা হচ্ছে 2 হবে ওটু, ঠিক আছে? দেন আমি যদি এটা বের করতে পারি, তাহলে ওটু এইগুলো বের করতে পারবো। এখন আমি এইটা যে মানে ইয়েটা, এই রোটা, এ রোটা এবং এই রোটা আমরা ইকুইভ্যালেন্স লিখতে পারি। এটা কি হবে? এই টোটাল 5-এর আমরা যদি এটা এভাবে পার্সেন্টেজে না লিখে যদি এটাও লিখতাম যে টোটাল 3% আছে এই রেশিওর 5-এর অংশের, নাকি? টোটাল 5-এর মধ্যে 3 অংশ আছে না? জি, আর হচ্ছে টোটাল 100-এর মধ্যে এটা বের করতে হবে। কথা কি বুঝছি? টোটাল 3 আছে 5-এর মধ্যে, টোটাল এটা আছে কতর মধ্যে, এটা বের করতে বলছে। তাহলে এটাও সেম জিনিস আসবে। কথা কি বুঝছি? জি স্যার। সবাই বুঝছি? জি ভাইয়া, এটা তো পার্সেন্টেজ দিয়ে এমনি করে ফেলা যেত, তাই না? এমনি করে ফেলা যাইতো, কিন্তু এখানে আমরা একটা ক্যাটাগরি শিখছি যেন নেক্সটে যদি একটা ডেটা জানে, বাকিগুলো যেমন বায়োগ্রাফি, নট বায়োগ্রাফি কত, যদি এখানে 60 থাকতো, তাহলে আমি ওটু এখানে বের করতে পারতাম 57%। মানে একটা দিয়ে 4-5টা ডেটা বের করতে যাইতো আর কি, ঠিক আছে? জি দুইটা ক্যাটাগরি থাকলে আমরা এখানে অ্যাপ্রোচ করব। বুঝছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা পারছি না কতদিন মনে আছে? জি, এটা করেন হইছে। আনসার কত? 1/9। 1/9। হ্যাঁ, ওকে, এটা কতদিন পারছি আমরা? কত এটাও পার্সেন্ট? করানো 50%। 50%. 50%। 50%। ওকে, এটা কত আসছিল? কোনটা? এটা আসছে হচ্ছে আপনার এটা 30.06 সামথিং এরকম কিছু একটা আছে, হোল পার্সেন্ট বলছেন তো ওই 30% হিসাবে 30 হবে। 30% আসছিল। এটা কত বেশি আসছিল? 28,000। 28,000। ওকে, ঠিক আছে। সো এবার আসি এটা। ওকে, এটা কে কে পারছেন? এটা ভাইয়া করছি আমি। আমার হিসেবে বি এন্ড সি হয়, দুই নাম্বার। BNC হয়, ABC হয়। ওই BC হয়, রাইট। ওকে, আপু ব্যাখ্যা দেন, বুঝাই দেন, দেন আমরা বুঝাচ্ছি। আপনারটা যদি কেউ না বুঝে একটু ঠিকঠাক বুঝাই দেন।
আচ্ছা, এখানে প্রথমে বলা হয়েছে at a certain company employees who earn $20 per hour will be given an increase of $1 per hour। মানে যে এমপ্লয়ি গুলা $20 ঘন্টায় $20 পাবে আর কি, ওদের ক্ষেত্রে হচ্ছে $1 করে বাড়বে। এরপর হচ্ছে ফর ইচ অফ দ্য আদার এমপ্লয়িজ either the employee will be given an increase of $1, আর বাকি এমপ্লয়ীদের ক্ষেত্রে হয় $1 করে ইনক্রিজ হবে, অথবা the employee will be given a percent increase equal to the percent increase that will be given to the employees who earn $20 per hour। মানে হচ্ছে হয়তো বা বাকিদের ক্ষেত্রে $1 ইনক্রিজ হইতে পারে, অথবা ওই যে পার আওয়ারে $20, সেক্ষেত্রে যে পার্সেন্টটা ইনক্রিজ হয় সেম পরিমাণ পার্সেন্টেজ হয়তো বা ইনক্রিজ হইতে পারে। এরপর বলতেছে হুইচ এভার রেজাল্ট ইন আ লার্জার ইনক্রিজ ফর দ্যাট এমপ্লয়ি। আচ্ছা, এখন কোন স্টেটমেন্টটা ট্রু সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমটাতে বলছে হচ্ছে যে an employee who earns less than $20 per hour will be given a percent increase that is greater than the percent increase that will be given to the employee who earn $20 per hour। মানে এখানে বলা হয়েছে এমপ্লয়ি যে হচ্ছে যে $20 থেকে মানে ঘন্টায় $20 থেকে কম আর্ন করবে, তার ক্ষেত্রে পার্সেন্টেজটা বেশি হবে বলতেছে যে ঘন্টায় $20 আর্ন করবে তার থেকে। এখন এটা কেন ট্রু সেটা হচ্ছে যে প্রথমে যদি আমি $20 ঘন্টায় যদি $20 আর্ন করে সেক্ষেত্রে $1 করে বাড়তেছে, তাহলে $21 হচ্ছে। সেক্ষেত্রে আমি পার্সেন্ট যদি ইনক্রিজটা বের করি সেটা আমার আসবে 5%, মানে 1/20 ইকুয়াল টু হচ্ছে 5% ইনক্রিজ হচ্ছে। এখন যদি $20 ঘন্টায় $20 কম আর্ন করে, সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি, মানে আমরা যদি ভাবে চিন্তা করি যে ঘন্টায় $10 আর্ন করতেছে, তাহলে 1/10 হলে সেটা কিন্তু 5% থেকে বেশি হচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বাকিরা রেসপন্স করেন বুঝতেছেন কিনা, আমি কিন্তু বুঝাবো না, আপু কিন্তু বুঝাচ্ছে সুন্দরভাবে। জি আপু হ্যালো, বোঝা যাচ্ছে। জি আপু বোঝা যাচ্ছে। তাহলে আমি বলতেছিলাম যে ওই যে $20 থেকে ঘন্টায় যদি $20 আর্ন করে সেক্ষেত্রে $1 করে ইনক্রিজ হচ্ছে। এখন $1 করে যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে যে আমার ইনক্রিজ হচ্ছে 5%। এখন প্রথম অপশনের জন্য বলা হয়েছে যদি $20 থেকে কম আর্ন হয়, কম আর্ন হলে সেক্ষেত্রে আমার পার্সেন্টেজ কিন্তু 5% থেকে বেশি আসতেছে, কারণ হর যত ছোট হচ্ছে তত পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। এই কারণে অপশন একে এটাই বলা হয়েছে যে যারা হচ্ছে $20 থেকে কম আর্ন করে তাদের পার্সেন্টেজ ইনক্রিজটা বেশি যারা $20 আর্ন করে তাদের থেকে। এই কারণেই ফার্স্ট অপশনটা অ্যান্সার হিসেবে আসছে। আর সেকেন্ড অপশনের ক্ষেত্রে বলছে an employee who earns $22 per hour will be given an increase of 1.10 per hour। তাহলে এটা হচ্ছে যে যদি আমি 5% ইনক্রিজ হচ্ছে আমার $20 ক্ষেত্রে, এখন যদি 5% অফ 22 নিই আমি, সেক্ষেত্রে আমার কিন্তু 1.10 পার আওয়ার আসে। এখন যদি এটা মানে আমি এখন যেভাবে বললাম এভাবেও যদি কেউ না বুঝে থাকে, তাহলে আরেকটা ব্যাপার করতে পারি আমরা, যে আমরা ছোটবেলায় ঐকিক নিয়ম করতাম, ওভাবে করেও কিন্তু 1.10 পার আওয়ার এটা আসে। এই জন্য 2 নম্বর অপশনটাও কারেক্ট। আর 3 নম্বর অপশনটা হচ্ছে 2 নম্বরের মতোই, 24 অফ 5% যদি দিই সেক্ষেত্রে আমার আসে 1.20। এখন 24 এর সাথে যদি 1.20টা অ্যাড করি তখন 25.20 পার আওয়ার। এই কারণে অপশন 3টাই হবে। সবাই কি বুঝছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু সেকেন্ড অপশনটা একটু এক্সপ্লেন দেন, মানে $22 পার আওয়ার হইলে আচ্ছা, বলছে an ইনক্রিজ। employee who earn $22 will be given increase 1.10। এই যে যদি হচ্ছে এই যে 20 এর সাথে, হ্যাঁ, 1.10 গুণ করলে কি আসবে? 20 into 1.10 22 আসতেছে। সো এটা কি 1.10 না, ইনক্রিজ হইছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া। ওকে, দেন এখানে বলছে ইভেলিয়ান ওনস টু ডিফারেন্ট প্রপার্টিজ উইথ এরিয়া হচ্ছে এত একর এবং এত একর, তাহলে টোটাল কত একর? 2 একর। 2
রেসপেক্টিভলি হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া, এরিয়া চাইছে ইন স্কোয়ার ফিটে অফ টু প্রপার্টিস কম্বাইন, দুইটা মিলে তাকে হচ্ছে এরিয়া চাইছে, এটা কনভার্সন ম্যাথ। তাহলে স্কোয়ার ইয়ার্ড ফিটে চাইছে, বাট আমার কাছে এখানে আছে 2 একর্সে আছে, তাহলে একর্সকে আগে স্কোয়ার ইয়ার্ডে নিলাম, তাহলে গুণ দিতে হবে 4840, তাহলে এখন বর্তমানে আসলো ইয়ার্ডে, বাট আমাকে নিতে হবে ফিটে। তাহলে আবার দেখতেছি 1 ইয়ার্ড সমান 3 ফিট, বাট এখানে স্কোয়ার ইয়ার্ড, তাহলে কত ফিট দিয়ে গুণ দিব? 9 দিয়ে গুণ হবে। তাহলে কত হবে এটা? এটা হচ্ছে 87,120। 87,120। ওকে, আজকে লেখা বা খাতারা হবে, মেনে নিতে হবে, কারণ পেন্সিল কই ফেলাইছি বলতে পারছি না। ওকে, সার্টিন রেক্ট্যাঙ্গুলার কন্টেনার ক্যান ইচ হোল্ড এ ম্যাক্সিমাম 3 কিউবিক ফিট অফ মাল্চ। আচ্ছা, 1 ইয়ার্ড সমান 3 ফিট, তাহলে কিউবিক হইলে কত? 27। কারণ স্কোয়ার হলে যখন 9 হইতো, তাহলে কিউবিক হলে তো 27ই হবে নাকি? বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কিউবিক ইয়ার্ড অফ মাল্চ দ্যাট 100 অফ দিস কন্টেনার, তাহলে 100 এর মধ্যে ম্যাক্সিমাম কতটা হতে পারে? কত হবে? 300। 300। ম্যাক্সিমাম 300 একটার জন্য 100, তিনটার জন্য 300, এটাকে কত দিয়ে ভাগ দিব? 27 দিয়ে। 27 দিয়ে, তাহলে কত আসে? 27 দিয়ে 11.11 11.11। তাহলে आंसर কি? বি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আবার রেশিওতে পড়ে গেল কিনা? আচ্ছা, solution A contain X% alcohol by volume, solution B contain Y% alcohol by volume. If 3 liters of solution A are mixed with 5 liter of solution B to yield 8 liter of solution C, তাহলে solution A একটা, B একটা, C একটা। A হচ্ছে যদি X হয়, B যদি Y হয়। এখন আবার বলছে একটা হচ্ছে A যদি 3% হচ্ছে লিটার মিক্স করি, Y তে যদি 5 লিটার করি, তাহলে C হবে 8। এখন বলছে what percent of the volume of solution C alcohol, তাহলে টোটালের কত পার্সেন্ট C তে আছে, যা C টা কত আছে এটা বের করতে হবে নাকি? what percent of volume of solution C is alcohol, C তে কত আছে? অ্যালকোহল আছে। এখন কি করতে হবে বলেন তো? কে পার্সেন্ট কোনটা হবে? এ হবে। এ ব্যাখ্যা হবে। দেন। প্রথম হচ্ছে 3x% আমাদেরকে বের করতে হবে। 3x% হচ্ছে 3x ডিভাইডেড বাই 100, আর 5y% হচ্ছে 5y ডিভাইডেড বাই 100। তো 3x দুটা কনসেন্ট্রেশন মানে দুটো একসাথে করলে হচ্ছে 3x বাই 100 প্লাস 5y বাই 100। আর এটা যদি আমরা ওই যে 8 লিটার, এটা হচ্ছে 8 লিটার টোটাল ইয়ে আসবে, তো 8 দিয়ে টোটাল ভাগ করতে হবে টোটালটাকে। হ্যাঁ, ভাগ করলে অ্যান্সার আসবে 8 বাই নিচে 8 উপরে 3x প্লাস 5y, মানে 3x। ওকে, মেইন কথা হচ্ছে বলছে যে সি এর তুলনায়, সি যার তুলনায় বলে সে কি হয় সবসময় নিচে হয়। বললো সি নিচে এর হবে। তুলনায় উপরে কত আছে, হোয়াট পার্সেন্ট অফ দ্য সলিউশন অ্যালকোহল, তাহলে অ্যালকোহল ছিল এই পার্সেন্টগুলা 3x% প্লাস 5y%। এখন এখানে যেহেতু আবার এটা পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে টোটালি 100 দিয়ে গুণ হবে। আর এটাকে যদি আমি 100 নিচে চলে আসতো, তাহলে 100-র সাথে কমন নিয়ে 100 কাটাকাটি চলে যেত, তখন থাকতো 3x প্লাস 5y ডিভাইডেড বাই 8। কথা কি বুঝছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। এটা সবাই পারি? চেনা চেনা লাগে? লাস্ট ক্লাসে হয়েছিল এটা। কত আনসার? এটা ইন ওই যে লাস্ট ডি। একটা ডি। ডি। আচ্ছা, এখানে বলছে দ্য অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট ইফ 200 আর্ন 50 ডলার। আচ্ছা, এটা আমরা সূত্র পড়ছিলাম কি, আই ইজ ইকুয়াল টু পিএনআর। সো এখানে সুন্দর করে ইন্টারেস্ট রেট বের করতে বলছে, তাহলে এই আর বের করতে বলছে, বাকি দেওয়া আছে। এই যে আর্ন এত টাকা হচ্ছে ইন্টারেস্ট, আর 2 ইয়ার, তো কোনটার জন্য আসে দেখেন? आंसर ए। এ তে আসে 8.33, বি তে আসে 7.5। ওকে, তাহলে আনসার এ। জাস্ট সূত্র বসাবেন, সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্ট। আচ্ছা, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা জানি, যদি এখানে দুইটা জিনিস শিখবো। এখানে বলছে Paul family put $M in a new saving account on May 2,
1990 সে নতুন অ্যাকাউন্টে $M ইনপুট করছে, সেখানে হচ্ছে এত সালে, and the same number of dollars in the account মে 2 1991 সালে, আবার 1991 সালে সে আবার সেম ডলার দিছে এগেইন 1992, the annual interest of 4%, তাহলে আবার 3বার সে হচ্ছে এভাবে দিয়েছে এম করে। if the annual interest rate of account 4% compound, তাহলে 4% এ কম্পাউন্ড হইতেছে, where is no other, তাহলে বলছে পরে কত আসবে কম্পাউন্ডে। যদি এরকম বারবারে হচ্ছে সেই ইনপুট না দিত, তাহলে আমরা জানি সরাসরি 4% হলে কত হইতো, 1.04 উপরে কি হয়ে যেত 3 বছরের জন্য, and 3 3 বছরের জন্য উপরে 3 হয়ে যেত, রাইট। কম্পাউন্ড হলে উপরে পাওয়ারটা চলে আসে, পাওয়ার হচ্ছে যত বছর কম্পাউন্ড হয়েছে সেটা, আর টোটাল হচ্ছে যত টাকা ইনভেস্ট করে তার সাথে পার্সেন্টেজটা ইনক্রিজের মতো করে 1.04, যদি 10% হতো 1.10 উপরে বছরটা চলে যায়। কিন্তু যখন দেখবেন এটা প্রত্যেক বছর সেম অ্যামাউন্ট সে ইনপুট করতে থাকে, তাহলে প্রথম বছর সে যত ইনপুট পাচ্ছে পরের বছর, যেমন প্রথম বছর এটা পাইলো, পরের বছর সে আবার যখন এম ইনপুট দিতেছে তখন 1.04 স্কোয়ার, পরের বছর যখন আবার দিচ্ছে এরকম 3 বছর সেইভাবে পেতে থাকবে, টোটাল অ্যামাউন্টটা তখন হচ্ছে অ্যাড হইতে থাকবে, কারণ সে প্রত্যেকবার সে অ্যাড করতেছে। এই জন্যে আমাকে হচ্ছে এই ভ্যালুটার সাথে প্রত্যেকটা ভ্যালু অ্যাড হইতেছে, আর নর্মালি কিন্তু শুধু এইটা আনসার হইতো। এবার যেহেতু প্রত্যেক বছর সে টোটাল অ্যামাউন্ট অ্যাড করতেছে, এই জন্যে আনসার হবে এটা। কথা কি বুঝছি? কোশ্চেনটা যদি এরকম প্রত্যেক বছর অ্যাড না বলতো, যদি 4% কম্পাউন্ড বলতো, তাহলে কিন্তু জাস্ট এইটুকু হইতো। কথা কি বুঝছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা কি হবে আনসার? ডি হবে। ডি হবে। তাহলে বলছে ইচ অফ দ্য ফ্লোরস অন এ সেকেন্ড ফ্লোর অফ এ সার্টেন বিল্ডিং হ্যাজ এ ফ্লোর অফ এইদার 250 or 300 স্কোয়ার ফিট। তাহলে ফ্লোরটা হয় 250 অথবা 300 স্কোয়ার ফিটের। দ্য টোটাল স্পেস অফ দিস অফিস, টোটাল স্পেস হচ্ছে এত টোটাল। এখন দ্য নাম্বার অফ, তাহলে কতগুলো আছে 250 স্কোয়ার ফিটের, কতগুলো আছে 300। ধরলাম আমি এক সংখ্যক হচ্ছে 250টা, 250 স্কোয়ার ফিটের হচ্ছে এক সংখ্যক, প্লাস ওয়াই সংখ্যক 300 স্কোয়ার ফিটের, এই টোটাল হচ্ছে আমার 5750 স্কোয়ার ফিট। এখন আমাকে বলছে এক্স আর ওয়াই বের করো। আচ্ছা, আমি যদি দুইটাই হচ্ছে আননোন ডেটাটা থাকে, আমি কি বের করতে পারি? না স্যার, বের করা যাবে না। দুইটাই আমার আননোন ডেটার সমীকরণের, নাকি? সবাই কি বুঝছি? জি স্যার। ওকে, দেন আমাকে একটা বক্স বললো, টেবিল, এখানে ডেটা দেওয়া আছে, বলছে 12টা বোতল একসাথে কিনলে এত টাকা, 16টা কিনলে এত টাকা, 32টা কিনলে এত টাকা, 36 এত টাকা। বলছে জিপ কোলা ইজ সোল্ড ইন বোতল অফ 4 ডিফারেন্ট সাইজ, 4টা সাইজে বোতল বিক্রি করে, অ্যাট প্রাইস শোন ইন দ্য টেবিল শোন অ্যাবভ, হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট ওয়ান কুড স্পেন্ড ইন অর্ডার টু বাই অ্যাট লিস্ট 65 ounce অফ জিপ কোলা। তাহলে মিনিমাম কত টাকা লাগবে, আমি 65 ounce মানে যদি জিপ কোলা নিতে চাই, অ্যাটলিস্ট, এর বেশি নিতে পারবো, সমস্যা নাই। এখন আমি দেখতেছি বেশিগুলো নিলে আমার খরচ কম পড়তেছে, 36টা নিলে 1.20, এর থেকে ও বাকিগুলো থেকে এখানে মিনিমাম পেতেছি। তাহলে আমি দেখতেছি এখান থেকে যদি 36টা নিয়ে নিই, তাহলে আমরা পেতেছি 1.20। আমি যদি এখন আবার 36টা নিই, তাহলে হচ্ছে আবার বাইরে গেল, তাহলে হচ্ছে 1.40, মানে এটা আছে দেখতেছি, আরও অপশন আমার সামনে আছে। যদি আমি 32টাও নিই, তাহলে কিন্তু আমার অ্যাটলিস্ট হিসাবটা মিলে যাচ্ছে, তাই না? তাহলে হচ্ছে 1.10 মিলতেছে। তার মানে আমি দেখতেছি 2.30 একটা আছে। এখন আমি দেখি 2.2তে যাবে কিনা কোনোভাবে। আমি দেখতেছি এই আনসারে কোনোভাবেই কি আমার আসা সম্ভব না। পাশাপাশি এই 36-এর পরে যদি আমি 16টা নিতাম আর 2টা 16 নিতাম, তাহলে কিন্তু আমার আরও বাইরে যেত। আমার দরকার মিনিমাম, তাহলে মিনিমাম আমি 2.30 দিয়েই এই দুইটা প্যাকেজ যদি আমি কিনে ফেলি, একটা এটা একটা, তাহলে আমি মিনিমাম টাকা দিয়ে 65+ জিপ কোলা কিনতে পারবো। সবাই বুঝছি? ক্লিয়ার? রেসপন্স করেন। জি ভাইয়া। আচ্ছা, এটা কি করছি আমরা? জি। কি হবে आंसर? 56। ওকে, আচ্ছা, এটা করছি।
জি ভাইয়া, কি হবে? 76। 76 হবে। 76, কারণ হচ্ছে দুইটা করে সেম ডিজিট নিব নাকি? জি। জি 1 1 2 2 3 3 এভাবে নিব। ওকে, আচ্ছা, x ইজ অ্যান ইন্টিজার, কি হবে? ডি হবে। ডি হবে, কারণ x এর ভ্যালু আমরা পজিটিভ নেগেটিভ দুটো হতে পারে। নিতে হতে পারে। ওকে, এটা সেম। এটাও ডি হবে। ডি হবে। আচ্ছা, বাকিরা বুঝতেছি না, দুইজনের সাথে কিন্তু আমি ইন্টারাকশন করতেছি, বাকিরা স্যার একটা কথা আর কি এখানে হুম এখানে আমি হচ্ছে x ইজ হাফ অফ ই, এখানে যদি হচ্ছে x এর ভ্যালুটা আমি বের করি তাহলে হচ্ছে 2x, যদি মানে y এর ভ্যালুটা যদি 2x আছে তাহলে এখানে যদি আমি 2x বসাই y এর জায়গায় আর x এর জায়গায় যদি x বসাই তাহলে কোয়ান্টিটি a থেকে কোয়ান্টিটি b টা বেশি হয়ে যাইতেছে না, মানে দুই গুণ বেশি একবার পড়ি। তো হইতেছে, আবার তো হচ্ছে নেগেটিভ যখন বসাবেন আপনি -20 ধরলে হবে, -20 ধরলে আমার -10 প্রশ্ন হচ্ছে হচ্ছে বড়। এখানে দুইজনের সম্পর্কে জানেন না একদম, তার বৈশিষ্ট্য কি? দুইজন হইতে পারে কি, পজিটিভ নেগেটিভ দশমিক ইন্টিজার সব হইতে পারে। এখন কম্পারিজন করলে বড় ছোট হবে না? জি স্যার বুঝতে পারছি, আমি পজিটিভ দিলে করছিলাম আর কি, ভুলে গেছি। ওকে, এখন বুঝছি। আচ্ছা, এটা জি এটা এটা পারবো, -3। এটা পারছি সবাই? বাকিরা পারছি? জি ভাইয়া পারছি এটা। ওকে, ঠিক আছে। দেন এটা এটা তো আমরা করে ফেলছি অলরেডি নাকি? করছিলাম না? জি করছিলাম না, এটা এটা করি নাই, বাট এটা পারবো, মানে করছি এটা। তো করার তো কথা, আমরা তো করে দিলাম, এটা করে দিলাম না, -2 ধরে ধরে পিছনে পিছনে গেলাম। আচ্ছা, করি না মেবি, আচ্ছা না করলে সমস্যা নাই। এটা বাকিরা কি কেউ পারছেন? এ হবে ভাইয়া। আচ্ছা, কেউ পারেন না এরকম কেউ আছেন? একটু মাও স্পিকারটা ওপেন করে বলেন, পারেন না পারলে পড়াবো আর কি। হ্যালো, সবাই ক্লিয়ার? একটু এটা এটা বলেন তো। আমি এটা করে দিন একটু। এতক্ষণ লাগে কেন? আমার এই রিকোয়েস্টটা আপনি তো বলতেই পারতেন আগে। আচ্ছা, ঠিক আছে। এ সেট অফ কে কনজিকিউটিভ ইন্টিজার, কে সংখ্যক ইন্টিজার চাইছে। কনজিকিউটিভ মানে কি? ধারাবাহিক। পরপর। এবং ইনক্লুডিং টু, টু থাকতেই হবে, এবং তাদের সাম যোগ করে, সবগুলো যোগ করে -11 হইতে হবে। তাহলে 2 যদি থাকেই, 2 সাথে -11 যদি যোগফল আনতে চাই, তাহলে নেগেটিভের দিকে সংখ্যা আমার কি করতে হবে? বাড়াইতে হবে, রাইট? সো আমি এইটুকু নিয়ে, আমি 4টা সংখ্যা নেওয়ার পর দেখতেছি আমার 0 আসতেছে কাটাকাটি করলে, মানে ভাই একটা 1 হবে মাঝখানে। 0 আসতেছে। তো আমার আরও নিতে হবে -11, তাহলে হচ্ছে আমি এদিকে -3 রাখলাম, -4 রাখলাম, তাও 7 হইলো, 11 লাগবে, আবার 5 রাখলাম, তাহলে দেখতেছি কত হয়ে গেল, 9 আর 9 আর 3 10 11 12 12, মানে 9 আর 3 কত, 10 11, ঠিক আছে, বহু বেশি হয়ে গেল। এখানে ছিল -11, হয়ে গেছে 12, তার মানে আমার এর প্লাসের দিকে আরেকটু কমাইতে হবে, ব্যালেন্স করতেছি। এবার দেখতেছি এই 3 পর্যন্ত, -3 পর্যন্ত কাটা থাকলো, এবার 9, তাহলে আমার 9 হলো না, আমার 11 লাগবে, তাহলে আবার 6 দিই এদিকে মাইনাস, তাহলে এবার হয়ে গেল হচ্ছে 15, তাহলে আমি এদিকে আবার হচ্ছে 4 দিয়ে ব্যালেন্স করি। এবার দেখতেছি 4 থেকে 4 হচ্ছে ব্যালেন্স, 6 আর -5 যদি -6 -5 যোগ করি তাহলে -11 আসে। তাহলে কয়টা সংখ্যা লাগছে ব্যালেন্স করতে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা কনজিকিউটিভ পরপর সংখ্যা লাগছে, আর এখানে আছে 10, তাহলে আনসার এ। বুঝছি? জি স্যার বুঝতে পারছি। ভাইয়া, হুম এটা এভাবে করলে হতো না যে আমি যদি +10 থেকে একেবারে -11 পর্যন্ত নিতাম, +10 থেকে -10 পর্যন্ত সব চলে গেল, খালি -11 থাকলো। হ্যাঁ, এভাবে করলে পারেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে পরেরটা হচ্ছে আমরা একটা কিসের মধ্যে পড়ছি, কি সূত্র একটা সূত্র পড়ছি না সরাসরি? হ্যাঁ, আচ্ছা, কতগুলো সংখ্যা আছে বলছে ইনক্লুসিভ হইলে কতগুলো সংখ্যা থাকে, কি সূত্র কি? যে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার +1। +1, তাহলে আনসার কি? আনসার এ। গুড। ওকে, এটা কিভাবে করছেন? জি ভাই এটা করছি। বলেন।
আচ্ছা, এখানে যেটা বলছে যে ইন এ লিস্ট অফ মানে 350 ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার 70% অফ দ্য ইন্টিজার আর লেস দেন 500। তাহলে প্রথমে যেটা করতে হবে যে 350 ইন্টিজার থেকে 70% আমার বের করতে হবে। তা আমি যদি ক্যালকুলেশন করি যে 350 ইন্টু 0.70 কত আসছে আমার 245, তাহলে বোঝা গেল যে 245টা ইন্টিজার নাম্বার এখানে আছে। কিন্তু এখানে আরেকটা শর্ত যেটা দিচ্ছে লেস দেন 500, লেস দেন 500 মানে এই ভ্যালুটা 500 থেকে ছোট হবে। তাহলে 500 থেকে ছোট কত হতে পারে? 499। এখন এখানে যেটা চাইছে সেটা হচ্ছে যে লিস্ট ইন্টিজার ইজ এক্স, মানে এক্স সবচেয়ে ছোট হবে, আর আমাকে চাইছে এক্স এর ভ্যালু বের করতে। তাহলে এক্স এর ভ্যালু কিভাবে বের করব? এখানে খেয়াল করেন যে 245টা ইন্টিজার আছে, 245তম ভ্যালু কত? 245তম ভ্যালু কিন্তু 499 মানে 499টা। তাহলে আমি এক্স এর ভ্যালু কিভাবে বের করব? যতটা নাম্বার আছে হাইস্ট ভ্যালু থেকে ততটা বাদ দেওয়ার পরে এক যোগ করলে যে কোনো সিকোয়েন্সে কতটা ভ্যালু আছে স্টার্টিং ভ্যালুটা বের করা যায় আর কি। এই ফর্মুলাতে 255 এ আসে অ্যান্সার। তাহলে ওই হিসাবে আর কি কোয়ান্টিটি সি সেম আসে। আসে আর কি। ঠিক আছে, সবাই বুঝছি? ভাইয়া আমার একটাতে একটু কনফিউশন ছিল। হ্যাঁ, ভাইয়াকে কোশ্চেন করেন। জি জি আপু। কনফিউশন ছিল মানে হচ্ছে, আচ্ছা এখানে তো আমাকে বলে দেওয়া হয়নি যে, হুম। আচ্ছা এখানে যেহেতু বলছে 245টা ইন্টিজার হচ্ছে লেস দেন 500 হবে। এখন আমি যদি চিন্তা করে নিতাম যে ইন্টিজার গুলো আমি 1 থেকে 245 পর্যন্তই রাখলাম, হুম। কারণ এখানে তো কোনো কিছু মেনশন করে দেওয়া হয় নাই যে কত থেকে শুরু হবে কিংবা ক্রমান্বয়ে যাবে কিংবা রাইট। এরকম কোনো কিছু মেনশন করে দেওয়া হয় নাই। তো হুম। সেভাবে চিন্তা করলে তো আমি যদি উল্টো দিক দিয়ে করতাম, মানে 256 আমার গ্রেটেস্ট পসিবল ভ্যালু হইতেও পারতো। না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে তো বের করতে হবে এক্স এর ভ্যালু। আমার স্টার্টিং ভ্যালু তো আমি জানি না। আপনি যেটা বলছেন যে এক থেকে শুরু হইতে পারতো, হ্যাঁ হইতে পারতো, আমি তো সেটা জানি না, আমি তো সেটাই বের করব। সেটা বের করতে গেলেই তো আলটিমেটলি আমার হাইস্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা থেকে কতটা ইন্টিজার আছে সেই ইন্টিজারটা বাদ দিতে হবে। আমি আপনাকে যদি এক্সাম্পল দিই, ধরেন 2 থেকে 5 এই সিকোয়েন্সটার মধ্যে কয়টা পয়েন্ট আছে? 2 3 4 5 না? এখন আমি যদি বলি যে ফার্স্ট নাম্বারটা 2 এটা বের করেন, তাহলে কিভাবে বের করবেন? 5 - 2 + 1। হিসাবটা আমার অনেকটা। জি বলেন। আমার কনফিউশনটা ছিল এরকম যে আমি যদি প্রথমে 1 থেকে 245 ধরি, আচ্ছা বুঝছি, কিন্তু পরে যদি আমি 256 থেকে সিকোয়েন্সটা 499 ধরতে পারতাম, তখন তো আমার গ্রেটেস্ট পসিবল ভ্যালুটা 256 হয় না? বুঝি নাই প্রশ্নটা। 200 যদি আপনার এখানে ইন্টিজার ভ্যালু কতটা আছে? 245টা আছে। আচ্ছা, তা 245 এখন তোমার ভ্যালু কত আছে? এখন আমি যদি 499। হ্যাঁ 499, আর এইদিকে হ্যাঁ, যদি 256 থেকে 499 আর কি, 256 থেকে 499। 499। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার এখানে তো বললো না যে গ্রেটেস্ট পসিবল ভ্যালু এক্স এর, ওটা তো 256 হতে পারতো, এটা জিজ্ঞেস করতেছিলাম। আসলে আমি ঠিক ওইভাবে চিন্তা করিনি। আমাকে আসলে যেটা বের করতে বলছে আমি ঠিক ওই ফর্মুলা অনুযায়ী দেখলাম যে ঠিক আছে, এটা হয়তো ভাই অ্যান্সার দিতে পারবে। আচ্ছা, কি কি সমস্যা হয় নাই? আমি শুনি নাই। ভাইয়া আমি জিজ্ঞাসা করছিলাম যে মানে এখানে তো 2 রকমের সিকোয়েন্স হতে পারতো, যেহেতু স্পেসিফিক কোনো কিছু বলে দেওয়া হয় নাই। আমি তো এরকম ধরতে পারতাম যে 256 থেকে 499 পর্যন্ত, তাহলে গ্রেটেস্ট পসিবল ভ্যালুটা আমার 256 কি হতে পারতো 256 না? থেকে 499 হইলে কি আমরা ফুল ডাটাটা পাচ্ছি? ফুল ডাটাটা হ্যাঁ 245টা ডেটা আসে তো ভাইয়া, ইনক্লুসিভ সহ ধরলে। 256 থেকে 49 থেকে করেন, কত আসে? 256 থেকে 499। 256 থেকে 499 কি বলতেছে? ইনক্লুসিভ সহ হলে এত 245টা ভ্যালু আসে। আচ্ছা ভাইয়া, আমার আপনি হচ্ছে আমি এটা তো প্রথম থেকে সলভ করে দেন একটু কষ্ট করে, এটা তাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি আপনার মতো করে একটু প্রথম থেকে এটা সলভ করে দেন। না আসলে সলভ তো হয়েছে, কিন্তু Solve আপনি না যে তো হয়েছে। কোশ্চেনটা হ্যাঁ হ্যাঁ করছে হ্যাঁ, ভাইয়া যেটা বলছিল ওইটা ঠিক আছে, কিন্তু আমার এই দুইটা জায়গায় একটু কনফিউশন ছিল যে কেন 256টা হয় নাই। তাহলে তো অ্যান্সারটা ডি হওয়ার কথা ছিল না, না এই না, জন্য ডি আমি হবে একটু না। মিনিমাম ভ্যালু তো আমার হচ্ছে 245। ওকে, 500 - 245 450। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি।
আচ্ছা এখানে দেখেন আমাকে বলছে ইন এ লিস্ট অফ 350 ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার, 350টা ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার, 70% অফ দ্য ইন্টিজার আর লেস দেন 500 অ্যান্ড দ্য লিস্ট ভ্যালু হচ্ছে এক্স। তো এখানে দ্য গ্রেটেস্ট ইন্টিজার এখানে এটা বলছে। এখন আমরা তো এখানে হচ্ছে এই যে যদি এটা চিন্তা করি, প্রথমত 350-এর 70% বের করবো, রাইট? জি সেখান থেকে আমরা পাবো হচ্ছে 245। 245 ওকে, সেই ডেটাটা হচ্ছে আমাদের ডেটাটা পাইছি। এই ডেটা হচ্ছে 500 লেস দেন 500 নিচে নাকি? তাহলে লেস দেন 500 জি নিচে 245 ডেটা নিতে গেলে আমার ম্যাক্সিমাম ডেটা আমি তাহলে কত পাইতেছি? 245 নাম্বারের মিনিমাম তো এখানে পাইতেছি আবার হচ্ছে 499 পর্যন্ত নাকি? তাহলে হ্যাঁ 499 পর্যন্ত আমি যদি আমার গ্রেটেস্ট পসিবল আমি যদি সূত্র ইউজ করি তাহলে কোনো একটা ডেটার আমি তো এটাই পেতেছি, এক্স প্লাস 245 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 499, সেটাই তো পাইতেছি। জি তাহলে এখান থেকে এক্স এর ডেটাটা হচ্ছে আমরা কত পেতেছি? 255 পাচ্ছি। সো স্মলেস্ট নাম্বার যদি আমরা এক্স কে যদি গ্রেটেস্ট পসিবল ভ্যালু চিন্তা করি তাহলে 255 থেকেই শুরু হইতেছে। ওকে, সো ওইটা 46 থেকে কাউন্ট হবে না, 245 থেকেই ধরতে হচ্ছে। আচ্ছা এখানে বলছে লিস্টকে কনসিস্ট অফ 25 কনজিকিউটিভ ইন্টিজার, তাহলে এখানেও 25 কনজিকিউটিভ ইন্টিজার বলছে। আর মিডিয়ান এবং রেঞ্জ দুইটারই কি বলছে আবার? সমান। ইকুয়াল এবং হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার। আচ্ছা তাহলে যদি ধরেন হচ্ছে কোনো একটা ডেটার ধরেন হচ্ছে আমি 25টা ইন্টিজার, 25টা ধরেন এই পাশে আছে 12টা, এটা 13 নম্বর ডেটা, এই পাশে আছে 12টা। তাহলে এটা যদি হচ্ছে ধরেন এম ধরি, ধরেন এটা এম ধরলাম, এটা হবে এম মাইনাস 12, এটা এম প্লাস 12 সর্বোচ্চ ভ্যালুটা নাকি? এটা সর্বনিম্ন ভ্যালু। তাহলে মিডিয়ান এবং রেঞ্জ যদি সমান হয়, এটা রেঞ্জ কত? রেঞ্জ কত? সর্বোচ্চ থেকে কি করতে হয়? সর্বনিম্ন বাদ দিতে হবে, ম্যানেজ করতে বাদ হবে। দিতে 12 মাইনাস এম প্লাস 12, তাহলে রেঞ্জটা কত দাঁড়াইলো? 24। তাহলে 24 হলে মিডিয়ানও কত? 24 না? দুইটাই তো সমান হইলো। এখন বলছে গ্রেটেস্ট ইন্টিজার, তাহলে গ্রেটেস্ট ইন্টিজারটা কত? 24-এর সাথে কত যোগ করব? 12 যোগ হবে 12 36। যোগ করলে গ্রেটেস্ট ইন্টিজার পেয়ে যাবো, আর 24-এর সাথে 12 বিয়োগ করলে লিস্ট ইন্টিজার পেয়ে যাবো। কথা কি বুঝছি সবাই? জি বাকিরা বুঝছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এরপরটা এটা তো আমরা করছি আগে, জি করা হয়েছে এটা। এটাও করছি নাকি? সি। জি করা হয়েছে। হয়েছে। ওকে আচ্ছা এখানে বলছে যে কতগুলো অড ইন্টিজার আছে, কে পারছেন? এ হয় সরি, এটা হচ্ছে সি হয়, সি। বলেন, কি ব্যাখ্যা হবে দেন। ভাইয়া? আমি ব্যাখ্যা দেব। আমি হ্যাঁ বলবো দেন ভাই। দেন আপু বলেন। আচ্ছা আমি করছিলাম হচ্ছে রুট ওভার 12 যেহেতু আছে, তো রুট ওভার 12 এর কাছাকাছি হচ্ছে আমি 16 ধরে করছি আর কি, মানে 16 এবং 12 স্কোয়ারের মধ্যবর্তী নিয়ে। তাহলে হচ্ছে আমার 4 থেকে 144 এর মধ্যে আমি ডিফারেন্সটা বের করছি। 144 মাইনাস 4 যোগ 1, তাহলে ওখানে 141টা ভ্যালু আসছে। এখন যেহেতু আমি শুরুটা ইভেন দিয়ে করছিলাম, তো ইভেন দিয়ে করার কারণে তাহলে আমার শেষও হয়েছে ইভেন দিয়ে, তাহলে ইভেন সংখ্যা আমার বেশি আছে। তাহলে 70টা আমার অড আছে। যদি 141টা ডেটা আসছে, তো ওটাকে যদি ঠিক মতো ডিভাইড করি 70 আসে, আর একটা ইভেন বেশি থাকবে। ওকে গুড। তাহলে আমার অড ইন্টিজার আছে 70টা, এই কারণেই ইকুয়াল। আচ্ছা বাকিরা বুঝছি তো নাকি? জাস্ট রুট 12 মানে হচ্ছে ধরতে পারি 3 প্লাস অথবা 4 থেকে এই 144-এর মধ্যে কয়টা আছে, তার মানে শেষ হচ্ছে 143 পর্যন্ত। সো এইভাবে যদি চিন্তা করেন তাহলে 70টা ডেটা পাওয়া যায়। ওকে দেন এখানে বলছে দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার বিটুইন 4 থেকে 15। 4 থেকে 15 প্রাইম নাম্বার কি কি আছে? 5 5 7 11 13 11 13 চারটা। আর হচ্ছে 16 থেকে 17 19 23 29। 23 29, রাইট। তাহলে এখানে সি, রাইট? জি স্যার। ওকে দেন হচ্ছে এটা
বলছে লিস্ট পি কনসিস্ট অফ অল প্রাইম নাম্বার বিটুইন 30 থেকে 100 মধ্যে পি হচ্ছে সব প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার শুরু হয়েছে কত থেকে? 31 থেকে 31 শেষ হয়েছে কত? 97 আচ্ছা, লিস্ট এস হচ্ছে কনসিস্ট অফ অল ইন্টিজার বিটুইন 30 থেকে 100 নট প্রাইম নাম্বার। তাহলে নট প্রাইম তাহলে কত থেকে শুরু হয়েছে? অড নাম্বার 33 থেকে শুরু 33 থেকে, আর শেষ হয়েছে 99 এখন বলছে রেঞ্জ, তাহলে রেঞ্জ পি এর রেঞ্জ কত? 66 আর হচ্ছে এস এর রেঞ্জ 66 66, তাহলে সমান। ওকে, থ্যাংক ইউ বাসায় করার জন্য। দেন এখানে বলছে দ্য ইন্টিজার এম ইজ এ প্রোডাক্ট অফ 4 ডিফারেন্ট প্রাইম নাম্বার ইফ দ্য রেজাল্ট এম ইজ, এম কে যদি ডিভাইড করি 35 দ্বারা, সেটা হচ্ছে মাল্টিপল অফ 3 এর মাল্টিপল, ধরলাম 3 এর মাল্টিপল, তাহলে উইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য 5 এর মাল্টিপল হবে। তাহলে এম কে ভাগ দিলে 3 এর মাল্টিপল, তাহলে আমরা যদি 35 কে 5 সাথে 35 লিখি 3, আর হচ্ছে যদি এম হচ্ছে ওইদিকে যদি 5 রাখে আর ওইদিকে 7টা নিয়ে যায় তাহলে 21, তাহলে 21 এর মাল্টিপল, তাহলে 5 দিয়ে সংখ্যাটা যদি 35 দিয়ে ভাগ দিই 3 এর মাল্টিপল হয়, 5 দিয়ে ভাগ দিলে 21 এর মাল্টিপল হয়। তাহলে 21 এর মাল্টিপল এখানে কোন কোনগুলো আছে? 42 আর 84। 42 এবং 84। এদের মধ্যে কোনটা হচ্ছে 4টা প্রাইম নাম্বার আছে? কোনটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে 4টা পাবেন? 42 কে সে অলরেডি হচ্ছে 42 কে হচ্ছে যদি আমরা করি 6 7 42, 6 এবং 7, এর মধ্যে হচ্ছে 3 দোকানে 6, এদিকে হচ্ছে আপনার বলতে হবে 3টা অলরেডি, আমি এটা কি আছে 5 দিয়ে তো অলরেডি গেছে, তাহলে কত টোটাল কয়টা প্রাইম সংখ্যা? 2 3 5 7, কয় দিয়ে কয়টা গেল? 4টা। কথা কি বুঝছি সবাই? হ্যালো, কথা বলেন, কথা বুঝলে বলেন হ্যাঁ বুঝছি। আপু বুঝছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এটার আনসার কত? এটা 42 আসছে। 42 আচ্ছা, এটা হচ্ছে বি অ্যানসার আসছে। আচ্ছা, জাস্ট প্রাইম ফ্যাক্টর তো কয়টা ভিন্ন ভিন্ন প্রাইম সংখ্যা আসছে নাকি প্রাইম জি, ফ্যাক্টরাইজেশন করে? ওকে, এটা এটাও বি, বি অ্যানসার করে দিছি। ক্লাস হয়েছিল। এগুলো ক্লাসে আমরা করছি। হ্যাঁ, ওকে। দেন আমাকে এখানে বলছে উইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ফ্যাক্টর অফ, এটার উপরের সংখ্যাটার ফ্যাক্টর কোনটা হইতে পারে। আচ্ছা, আগে সংখ্যাটাকে ছোট করে নিই। 9 কে লিখতে পারি, 9 ফ্যাক্টর লিখতে 9 8 7 6 6 ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 6 6 কাটে দিলাম। আর 3 ফ্যাক্টরিয়াল মানে কি মুখস্থ করছিলাম কত? 6। তাহলে আমরা দেখতেছি 6 কে কাটতে গেলে 3 দুগুণে 6, 3 তিরিকা মানে 4 দুগুণে 8, আর 3 দিয়ে এটাকে কাটলে আমরা পাইতেছি 3 তিরিকা 9। তার মানে দেখতেছি নিচে কোনো সংখ্যাই নাই, উপরে আছে 3 4 7। তাহলে বলছে কোনটা কুড বি ফ্যাক্টর, ফ্যাক্টর মানে কি কোনটা ভাগ যাবে। এই 4 কে 2 দিয়ে যাবে তো যাবে, 3 যাবে, 4 যাবে, 7 যাবে, তাই তো? সবাই কি বুঝছি? জি ভাইয়া আরেকটা যাবে তো, 6 দিয়েও যাবে। হ্যাঁ, 6 দিয়ে যাবে, 6 দিয়ে কাটাকাটি করলে 6 দিয়ে যাবে। এই যে 3 দিয়ে 6 কে কাটলে 2, 2 দিয়ে 4 কে কাটবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেন আমাকে এখানে বলছে যে let a be the greatest integer such that 5a is a factor of 1500, তাহলে 5 এর গুণিতক বানাইলে এটা হচ্ছে ওই ফ্যাক্টরটা a, আর b হচ্ছে গ্রেটেস্ট ফ্যাক্টর b। এটা বলছে কোনটা ট্রু। তাহলে 1500 কে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি কি আসে? 5 কিউব 5 কিউব কি আসে? 5, হ্যাঁ 5 3টা আসে, 5 3টা 2 আসে, একটা তাহলে a আসে। হচ্ছে 5 3। এখন এটাকে 3 উইক শুধুমাত্র কমন আছে কি 3, 3 এর উপরে কি কয়টা আসে? একটা আসে, তাহলে b এর ভ্যালু কত? 1। তাহলে 1 যদি আসে তাহলে এখানে দেখেন 3 একে 3 হইলো, a সমান সমান 3, 3b এটা হইলো, আর 3 দুগুণে 6, 5 এর থেকে বড় এটা হইলো, রাইট? জি। ওকে,
দেন হচ্ছে আমরা এটা তো আমরা পড়ছি আগে কি এটা সেম সেম এটা এটা ক্লাস হয়েছিল। এটা 18 আনসার। 18 কি করছিলাম সবগুলো পাওয়ারের যোগ করে গুণ করে দিয়েছি। পাওয়ারের সাথে কত যোগ করছি? 1 করে 1 করে। ওকে ঠিক আছে। এখানে বলছে হাউ মেনি ইন্টিজার বিটুইন এত থেকে এত সাচ দ্যাট অড ইন্টিজার ডিভাইজার। ওকে কে পারছেন? ভাইয়া অ্যান্সার 7। হ্যাঁ বলেন, ব্যাখ্যা দেন। এটা হচ্ছে বলছে এরকম টাইপের ম্যাথ আসলে তাহলে সেক্ষেত্রে পারফেক্ট স্কোয়ার গুলো আমাদের জানা থাকা উচিত। যেমন এখানে হচ্ছে 360 থেকে 630 এর মধ্যে কতগুলা অড নাম্বার অফ ডিভিজার্স আছে ওটা জিজ্ঞাসা করছে। অড নাম্বার অফ ডিভিজার্স মানে হচ্ছে যে যেমন যদি হয় যেমন 16 হচ্ছে একটা কি বলে 16 একটা পারফেক্ট স্কোয়ার, কারণ হচ্ছে যে ওটার বর্গ করলে তো 4 হয়। তো এরকম কিছু কিছু পারফেক্ট স্কোয়ার আছে, যেমন হচ্ছে যে 4, 9, 16, 25, 36, 49। তো এই পারফেক্ট স্কোয়ার গুলার শুধু অড নাম্বার অফ ডিভিজরই থাকে। এই জন্য এই রিলেটেড ম্যাথের ক্ষেত্রে আমাদের পারফেক্ট স্কোয়ার গুলো জানা থাকা উচিত। এখন 360 এবং 630 এর মধ্যে কয়টা অড নাম্বার অফ ডিভিজর আছে বলতে হবে। এখন 360 এর যদি আমি 19 স্কোয়ার করি এটা সম্ভবত 361 আসে। আর 630 তো পারফেক্ট স্কোয়ারের মধ্যে পড়ে না, তবে 625 যেটা হচ্ছে 25 স্কোয়ার। তাহলে 19 থেকে 25 এর মধ্যে 7টা আমার পারফেক্ট স্কোয়ার আছে আর কি, তাই অ্যান্সার 7। রাইট ওকে। বাকিদের কোনো কোশ্চেন থাকলে আপুকে করেন, না থাকলে পারফেক্ট স্কোয়ার জানতে হবে, এটা এইভাবেই করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে দেন হচ্ছে এটা আমরা করছি ক্লাসে, কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার এ। এটা ছিল আনসার কত? 16। আর এটা 12। ওকে দেন এটা কি কিসের সূত্রের মধ্যে পড়ছিল? সূত্রটা বলেন। মাল্টিপ্লিকেশনের সূত্রগুলো হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই n নাকি? ডিফারেন্সটা। আচ্ছা এখানে বলছে যে উইচ অফ দ্য ফলোইং সেট হ্যাজ গ্রেটেস্ট নাম্বার অফ এতর মধ্যে আছে ইনক্লুসিভ গ্রেটেস্ট মাল্টিপল অফ 3 এর মধ্যে কয়টা আছে? 33টা। 4 আছে 25টা, 5 আছে 20টা, 3 এবং 4 কমন মিলে অবশ্যই বেশি আছে নাকি? 50টা। আর হচ্ছে 4 এবং 5 মিলে তার থেকে একটু কম আছে, তার মানে সবচেয়ে বেশি কোথায় পাবো? 3 এবং 4 এর কমনে। আচ্ছা এখানে বলছে x minus 1 ওকে তাহলে এখানে বলছে x minus 1 ডিভাইডেড বাই 4 এটা হচ্ছে একটা ইন্টিজার হইতে হবে। তাহলে এই সংখ্যাটা একটা ইন্টিজার হইতে উইচ অফ দ্য ফলোইং কুড বি মাস্ট বি ইন্টিজার। তাহলে নিচের কোনটা হচ্ছে x এর, এটা যেহেতু একটা ইন্টিজার এটা তাহলে কোনটা ইন্টিজার হবে? মাস্ট বি। আচ্ছা এটা ইন্টিজার হইতে গেলে x এর ভ্যালু মাস্ট বি হইতে গেলে 5 হইতে হবে না মিনিমাম? বুঝতেছি? জি জি ভাই 5 মাইনাস 1 4 হবে। 4 এরপরের ডেটাটা কত হতে পারে? 9 হইতে পারে। 9 হতে পারে। সো এইভাবে হচ্ছে যাইতে থাকবে। এখন বলছে নিচের কোনটা ইন্টিজার। আচ্ছা x এ বলে যাই হোক না কেন প্লাস মাইনাস করলে সবসময় কি আসবে? ইন্টিজারে আসবে। যেহেতু এগুলো কি আসতেছে সব অড সংখ্যা না, অড সংখ্যার সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কি আসবে? ইভেন আসবে। মানে কি আসবে? ও ইন্টিজার আসবে না? এক সংখ্যাকে যদি 1 দিয়ে বিয়োগ করি অথবা যোগ করি কি আসবে? ইভেন আসবে। ইভেনকে 2 দিয়ে ভাগ যাবে না? যাবে। 4 দিয়ে ভাগ যাবে কিনা এই গ্যারান্টি আমরা দিতে পারি না, রাইট?
সো আমরা মাস্ট বি স্যার হচ্ছে 2 নাম্বার অপশনটা স্যার যে x + 1 আমরা যদি 5 ধরি তাহলে 6 হয়। তো তো 6 6 এর ইন্টিজার মান না, 4 দ্বারা 6 তো ইন্টিজার। 4 দিয়ে আমার কথা হচ্ছে এইটা গ্যারান্টি নাই, 4 দিয়ে যাইতেও পারে নাও যেতে পারে, মাস্ট বি বলছে, রাইট? তাই তো? এটা কি বুঝছি? কোনো একটা সংখ্যাকে যোগ বিয়োগ যাই করি না কেন সেটা ইন্টিজারই নাকি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা তো আমরা পারছিলাম কি? সি। সি। এটা এটা পাস হয়েছিল। কোনটা? বি। বি অ্যানসার। ওকে, এখানে বলছে ইচ অফ 8 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, 8টা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারকে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারগুলোকে রাখবো, রেকর্ড করব। এখন তাদের অ্যাভারেজ বের করতে বলছে, কে বলবেন? সহজ জিনিস। আপু ভাইয়ের মধ্যে কে বলবেন? অ্যান্সার সি। হ্যাঁ বলেন, ব্যাখ্যা দেন। যে কোনো 8টা কনজিকিউটিভ পজিটিভ নাম্বারকে 8 দিয়ে ভাগ দিলে সবসময় সেম ভাগশেষই আসে। সেটা যদি আমি 1 থেকে 8 পর্যন্ত নাম্বার নিয়ে দেখি তাও সেম আসবে। আবার যদি আমি হচ্ছে যে 10 থেকে 17 পর্যন্ত দেখি সেক্ষেত্রেও সেম রিমাইন্ডার আসবে। তো এই রিমাইন্ডার গুলাকে যদি আমি আবার 8 দিয়ে আপনার অ্যাভারেজ করি তাহলে সেম আসতেছে আর কি 3.5, মানে রিমাইন্ডার কি ক্যালকুলেশন কি করতে হবে। আসতেছে? 0 1 2 3 4 5 6 7 নাকি? হ্যাঁ হ্যাঁ 8 দিয়ে হ্যাঁ 8 কে ভাগ করলে 0 রিমাইন্ডার থাকে, 8 দিয়ে 7 কে ভাগ করলে 7 থাকে। কোন ছোট হ্যাঁ সংখ্যাকে যদি ভাগ করি, 1 দিয়ে 8 ভাগ করলে রিমাইন্ডার কত? 1। 1 2 দিয়ে 8 কে ভাগ করলে 2। রিমাইন্ডার 2 এরকম করতে করতে 8 দিয়ে 8 কে ভাগ করলে রিমাইন্ডার 0। তো এরকম 0। করতে করতে 1 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত পাবো। তাহলে এদের বলছে অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে টোটাল, নিচে 8 উপর হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত যোগফল। তাহলে n 28 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, টোটাল ক্রমানুপাতিকের যোগফল। তাহলে 7 ইন্টু 8 বাই 2, তাহলে হচ্ছে 4, 4 7 28। 28 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 3.5। 3.5। তাহলে আনসার সি। সবাই কি বুঝছি? জি স্যার। আচ্ছা, হোয়াট ইজ ওয়ান পজিটিভ ইন্টিজার n ইজ ডিভাইডেড বাই 53? 53 কে ডিভাইড করলে থাকে 21। তাহলে এর মিনিমাম সংখ্যাটা কত এর? এইখান থেকে বুঝতে পারতেছি কি মিনিমাম কত? 53 ইনটু না 21। না, মিনিমাম সংখ্যাটা কত? এই যে 21ই তো মিনিমাম হইতে পারে না? 21 বাই 53 করলে কি থাকে? 21 থাকবে। তাহলে বড় সংখ্যা কি নেওয়া দরকার আছে? তাহলে এখন p ইজ ডিভাইডেড বাই 53, এটাকে যদি করি তাহলে থাকে 25। তাহলে এর মিনিমামটা কত? p এর মিনিমাম 25। এখন বলছে দুইটার প্রোডাক্ট np, np কে যদি 53 দিয়ে ভাগ করি তাহলে কত? তাহলে 21 ইন্টু 25 ডিভাইডেড বাই 53, ক্যালকুলেটরে করেন কত থাকেন, যে রিমাইন্ডার থাকে কত? 48। আচ্ছা, তাহলে আমি কি বুঝছি, কোন সংখ্যাকে যদি ছোট রিমাইন্ডার থাকে, রিমাইন্ডারটাই এই ভ্যালুর সবচেয়ে ছোট সংখ্যা। বুঝছি সবাই? ক্লিয়ার? মনে থাকবে? তাহলে এখানে দেখেন when n is divided by 3 রিমাইন্ডার 1, তাহলে মিনিমাম সংখ্যাটা কত? 1। এরপরের সংখ্যাটা 4 হবে। 4 হবে। তাহলে রিমাইন্ডার n is divided by 5, n কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে প্রথম হচ্ছে n এর ভ্যালু আমরা পাইছি কত? 1। 1 কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 1। আর যদি 4 হইতো 4/5, তখন 4। দেখেন আমি যদি ভুলটা করতাম তাহলে আনসার, এখন আনসার কি দাঁড়াইলো? একবার 1 একবার 4 কি ডি। আমি যদি ভুল করতাম তাহলে আনসার হইতো কি? যদি একটা ডেটা নিয়ে কাজ করতাম, যদি 4 নিয়ে কাজ করতাম তাহলে বড় হয়ে গেল না? কথা কি বুঝছি? যে আমার কর্নার কি চেক করতে হবে যে ভাইয়া? কথা কি বুঝতেছি? জি স্যার বুঝতেছি। আচ্ছা, এটা কি হবে? এটা অ্যানসার সি। সি। আচ্ছা, ওয়েন রিমাইন্ডার ইজ, দেখেন কত বড় সংখ্যা, দেখতে একটু কঠিন লাগতেছে কিন্তু আসলে জিনিসটা ট্রিকের খেলা। যে এত বড় সংখ্যা তো ক্যালকুলেটরে বসাইতে বলবে না পরীক্ষা হলে।
জাস্ট সংখ্যাটা খেয়াল করেন, বলছে দ্য রিমাইন্ডার ওয়েন এই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করলে সংখ্যাটা দেখা যাচ্ছে যে জাস্ট 12 লাখের 12 1 2 3 4 5 6 এর থেকে জাস্ট 1 কম। তার মানে যদি আমি 12 দিয়ে ভাগ করি তার মানে উপরে থাকে জাস্ট 11, নিচে 12। যদি মানে আমি যদি জাস্ট 1 থাকতো তাহলে তো রিমাইন্ডার 0 হয়ে যেত, তাই না? জাস্ট 1 কম, তার মানে উপরে আছে কত, রিমাইন্ডার কত হবে, 11 হবে। তাহলে আনসার সি। জাস্ট 1 কম, 1 বেশি হলে কিন্তু রিমাইন্ডার 0 হয়ে যেত। তার মানে কি, জাস্ট 1 কম, তার মানে উপরে জাস্ট 12 দিয়ে ভাগ করে মানে 1 আছে, 1 কম আছে। কথা কি বুঝছি সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আচ্ছা, ইউনিট ডিজিট অফ সাম অফ দ্য ইউনিট ডিজিট কি হবে? 8 হবে। কিভাবে বের করব? যে 3 এর যে ইউনিট ডিজিট 4টা দিয়ে ভাগ দিব আর কি, 7 এর ক্ষেত্রে 4 দ্বারা ভাগ দিব আর কি। তাহলে এটা আসবে, রাইট? থাকে হচ্ছে 2 করে 9 9 করে আসে 18 আর কি। 18 তারপর 18 ইউনিট ডিজিট হচ্ছে 8। ওকে, এখন বলছে n ইজ 2 ডিজিট ইন্টিজার। n হচ্ছে 2 ডিজিট ইন্টিজার যেখানে ইউনিট ডিজিট n স্কয়ার হচ্ছে 9 হবে। তাহলে 2 ডিজিট ইন্টিজারের কোনটা 9 হয় এটা জিজ্ঞেস করে। দ্য ইউনিট ডিজিট অফ n, n এর ইউনিট ডিজিটটা কত? তাহলে n এর ইউনিট ডিজিট হচ্ছে 2 ডিজিট ইন্টিজার। এটা হতে পারে ওই যে শুরু হয়েছে এখান থেকে আর শেষ হয়েছে 99 এ। এখন আমাকে বলছে যে ইউনিট ডিজিট n স্কয়ার যদি আমি এই পুরো সংখ্যাটা স্কয়ার করি তাহলে 9 হতে হবে। তাহলে n এর ইউনিট ডিজিটটা কত? তাহলে n এর কয়টার জন্য 9 পেতে পারি? দুইটার জন্য, কি কি? 3 আর 7। 3 এবং 7 এর জন্য। কারণ হচ্ছে 3 স্কয়ার 9 এবং হচ্ছে 7 আর 7 কি জানা 7 7 49। সো আমরা 7ও পাইতে পারি আবার 3ও পাইতে পারি। তাহলে আমি দেখা যাচ্ছে যে একবার 7 একবার 3, তাহলে आंसर কি? ডি। ডি। সবাই বুঝছি? হোপ সো। আচ্ছা, টেন্স ডিজিট দেখেন, ইউনিট ডিজিট হলে আমরা 1 গড় নিতাম, টেন্স ডিজিট হলে কয় গড় নিব? 2 ঘর। 2 গড়। এখন বলছে দেখেন এই যে কতগুলো বড় সংখ্যা, তাহলে আমি কি করতে পারি, প্রথমে আগে জাস্ট উপরেরটার পাওয়ারটাকে ছোট করতে পারি। ইউনিট ডিজিটে কত আসবে উপরেরটা করলে? সবাই 3 এর উপর 50 করলে কত আসে? বাকি 48 পর্যন্ত যাবে, বাকি থাকে কয় গড়? 2 গড়। তাহলে 2 গড় মানে কি 9 না? 3 স্কয়ার। এটুকু বুঝছি সবাই? বড় বড় এরকম যতই থাকুক না কেন আমরা ছোট করতে পারি যে। সবাই বুঝছে এটুকু? জি স্যার বুঝছি। আচ্ছা, আর আমরা হচ্ছে ইউনিট ডিজিটের জন্য প্রত্যেকবার সেম জিনিসকে গুণ করতাম, এই সেম জিনিস এখন করব। 21 এর সাথে 21, 21 এর সাথে 21 গুণ করলে কত? 441। 441 এ কয় ঘর নিব? 2 ঘর, যেহেতু 2 ঘর নিব। 10 ডিজিট হ্যাঁ। বলছে। এরপরে 41 কে আবার 21 দিয়ে গুণ দেন। 861। নিব কত? 61। এরপর আবার 61 কে 21 দিয়ে গুণ দেন। 1281। 81 কে আবার 21 দিয়ে গুণ দেন। 26901। তাহলে 01 নাকি? জি। তাহলে D01 কে আবার 21 দিয়ে গুণ করলে কি 21 নাকি? তাহলে তাহলে দেখতেছি কয় ঘর পর পর রিপিট আসছে এটা? 5 ঘর। 5 ঘর পর পর। তাহলে 9 নাম্বার ডিজিটটা কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 কোনটা? এটা। 10 ডিজিট কত? 8। 8। এই যে সুন্দর নিচে 8। এখন যত কঠিন জিনিসে আসুক না কেন, এটা তো সব ম্যাক্স কঠিন। এটা কিন্তু পাজল। এইগুলো যদি আমরা এখন বুঝি, আমরা সহজগুলো পারবো না? আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন। এখানে যে পাওয়ারটা আছে এটার তো আমরা আগে ইউনিট ডিজিট করছি, তারপরে প্রশ্নে 10 ডিজিট আছে করছি। এখন ধরেন এই ইউনিট ডিজিটের উপরে যদি পাওয়ার থাকতো তাহলে কি সেম ভাবে ওইটার ইউনিট ডিজিট বের করে আবার এই 3 টু দি পাওয়ার 15 ইউনিট ডিজিট বের করে দেন এটা 10 ডিজিট করতাম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটার উপর যদি আরো থাকতো তাহলে ওইটার করে এটা আসতো, এটার পরে এটা আসতো, মানে এটা করার পরে এটার যে পাওয়ারটা এটার সাথে এটা গুণ হইতো, দেন এটার আবার করতেন, দেন আসতো। ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া। ওকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথ, এগুলো পাজল ম্যাথ, এগুলো যেটা করছেন এটা পাজল ম্যাথ। পাজল এগুলো হচ্ছে বেসিক ম্যাথ। পাজল যেহেতু পারছেন, নেক্সট স্টেপ বেসিকগুলো সবই পারবেন। সো এই যে হোমওয়ার্ক যে সিস্টেমে আগে আসছেন, এটাকে ইমপ্রুভ করতেছে ম্যাথে আপনাদের?
এইটুকু আমাকে জি এনশিওর ভাইয়া, করতে পারবেন যে আর যে প্রসেসে যাচ্ছেন এটা কি মনে হচ্ছে হেল্পফুল? জি ভাইয়া, হেল্পফুল অফ কোর্স। ঠিক আছে, এটার আনসার কি? ভাই 4। 4, কারণ 82 কে আমরা লাস্ট কত পর্যন্ত যাই? 80 পর্যন্ত। 2 স্কয়ার 9, 9/5, তাহলে আমাদের 4 থাকে। এটা কি হবে? 4 এর উপরে যতই আমরা দেখি 3 এর পাওয়ারটা জাস্ট 4 এর সাথেই তো গুণ করি, তাহলে 4 n এর ভ্যালু যাই হোক না কেন 4 এর গুণিত, তাহলে থাকে কত? 1 1। 1/10 করলে কি 1। 1ই থাকে। আনসার সি। বুঝছি সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, দেন দেখেন এটা করেন। এটা তো 1 থাকে উপরে নাকি, কারণ 4 দিয়ে ভাগ চলে যায় 64। দেন 3 এর পাওয়ার 0 থাকে, তাহলে 3 0 মানে কি 1। 1 কে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 1। 1ই থাকতেছে, সি হবে। এগুলো এখন এই ইউনিট ডিজিট বা এইসব জিনিস সব ক্লিয়ার না সবার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এটা এটাও সেম। এটা এটা কত জন থাকে আনসার? এটা ভাইয়া 43 এর আগে কত হবে? 6 42। 40 পর্যন্ত যাবে। 40 তিন পর্যন্ত থাকবে। কিউব, হ্যাঁ কিউব দিয়ে 7 দিয়ে করেন কত? 8 কিউব না? ভাইয়া এটা একটু করে দেন, 1 হবে নাকি 2 হবে, একটু কনফিউজড। ক্যালকুলেশন করেন না, এটা তো ক্যালকুলেশন জিনিস। ধরেন হচ্ছে 8 কিউব বাই 8। 8 কিউবের ভ্যালু কত? 500। 500 কত যেন? 512। 512 ভাইয়া। 512। 512 কে 7 দিয়ে দেখেন না, 511 পর্যন্ত মেবি যায় 7 দিয়ে। দেখেন 1 থাকতে পারে। কত যায়? 511 7 দিয়ে ভাগ যায় কিনা দেখেন তো একজন। 1 থাকবে ভাই। 511 7 দিয়ে ভাগ যাবে, তাহলে 1 থাকলো। আচ্ছা ঠিক আছে, এখন বলছে রিমাইন্ডার ওয়েন এত এত, এখানে আবার হচ্ছে কমন ডিজিট আছে, এই জন্য এখানে রিমাইন্ডারগুলো আমরা হচ্ছে এই 5 7 35 3 7 21, এখানে এটা যদি হইতো এরকম যে দুইটাই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা বা যেগুলো কমন যেত না বা হচ্ছে বা ভাঙা যেত না, তখন আমরা হচ্ছে জাস্ট এটা ইউনিট ডিজিট বের করে আমরা যোগ বিয়োগ করা যেত। যেহেতু দুইটাই কমন ভাঙা যায়, এখন আমাদের হচ্ছে আমাদের ওই প্রসেস হবে না, ভাঙায় দেন হচ্ছে কমন করতে হবে। সো এটাকে লেখা যায় 5 7 35, এটা উপরে আছে 12, আর এটা হচ্ছে 3 7 7 নং 63, এটা হচ্ছে 17, ডিভাইডেড বাই কত করতে হবে? 14। আমি জাস্ট হচ্ছে দেখবো রিমাইন্ডার কত থাকে, এটা আমার চেক করতে হবে। তাহলে এই পাশে হচ্ছে 5 এর উপরে 12। আচ্ছা, আমার লেখা আজকে উল্টাপাল্টা হচ্ছে, বুঝতেছেন তো সবাই? জি ভাইয়া। আজকে পিঁপড়া হেঁটে যাচ্ছে উপর দিয়ে। আচ্ছা, নিচে হচ্ছে 7 ইন্টু 2, তাহলে উপরে 7-এর একটা কমন নেওয়া যায়। 7-এর কমন নিলে থাকে কত? 5 12 প্লাস 7 কত? 5 থাকতেছে না? 7 17 তো ভাই, 5 থাকার কথা না? 1 থাকবে। 5, হ্যাঁ, ইন্টু 9 এর 7 17 ডিভাইডেড বাই 7 ইন্টু 2। আচ্ছা, এখান থেকে একটা 7 এটার সাথে কেটে দিতে পারি, তাহলে থাকে উপরে 11, তাহলে নিচে থাকে কত? 2। শুধু 2 আচ্ছা, থাকে। এই যে সংখ্যাটা যত বড় সংখ্যা হোক না কেন, 2 এর কয়টা ইউনিট ডিজিট থাকে? 2 এর ইউনিট ডিজিট তো একটাই ভাইয়া। না না, 2 এর রিমাইন্ডার কয়টা থাকে? চার- হয় 0 নয়তো 1, তাই তো? এর বেশি কি ইউনিট ডিজিট হইতে পারে? রিমাইন্ডার কি এর বেশি হইতে পারে? কারণ 2 হয় ভাগ যাবে না তো যাবে না, এই তো হ্যাঁ হ্যাঁ। ইভেন অর অড। তাহলে হচ্ছে তার এখানে 3 এর সাথে কম্পারিজন করলে কে বড়? বড় হবে, 2 বড় হবে। কথা কি বুঝছি? 2 এর ইউনিট মানে কি বলে রিমাইন্ডার তো দুইটাই হইতে পারে, হয় 0 নয়তো 1, এর বেশি কি হইতে পারে? হুম, এই অড ইভেনের হিসাবে দুইটার বেশি হইতে পারে? তা তো না। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, দেন আমাকে বলছে এটার ডিভাইডেড বাই 3 রিমাইন্ডার কত, তাহলে এটা কত হবে? এটা যদি ভাইয়া পাওয়ারটা যে 100 আছে না, এটা যদি 1 চিন্তা করি তাহলে মানে 10 গুণে 20 যোগ 1, তাহলে কত? 21। 21 তো 3 দিয়ে ডিভাইডেশন যাচ্ছেই, রিমাইন্ডার তো আলটিমেটলি 0ই আসতেছে, তাহলে বি।
ওকে, দেন আমাকে বলছে 4 ডিজিট ইন্টিজার, এটা হচ্ছে 4 ডিজিট মাল্টিপল অফ 9। মাল্টিপল অফ 9 মানে কি 9 দিয়ে ভাগ যাবে নাকি? এখন বলছে x হচ্ছে ইউনিট ডিজিট, এই x এর মান বসে বসে ইউনিট কোনটা ভাগ যায় এটা দেখতে হবে। তাহলে x এর মান 1 দিয়ে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো যেগুলো ভাগ যায়, ধরেন 2 এর নিচে আছে 0 এবং 1, এই দুটো চেক করবেন এবং উপরে, তাহলে আনসার কি হবে? মেবি ডি আসবে। কত D। কতর জন্য ভাগ যায়? 0 আর 9। 0 আর 9, আপার এবং নোয়ার দিয়েই ভাগ যেতেছে, ভাগ গেলে 9 দেওয়া যায়, তার মানে একবার 0 হইতে পারে x এর ভ্যালু, 9 হইতে পারে। জাস্ট থিঙ্কিংগুলো এইভাবে করবেন, তাহলে দেখবেন অনেক কিছু শিখে গেছেন। আচ্ছা, এটা কি বলছে? রিমাইন্ডার 4 ডিজিট দিয়ে, বড় সংখ্যা 4 ডিজিট হলে কি করি? 4 দিয়ে ভাগ করতে বললে কয় ডিজিট নেই? লাস্ট 2 ডিজিট, আর যদি এখানে 8 বলতো? শেষে 3 ডিজিট। 3 ডিজিট। আচ্ছা, রিমাইন্ডার বলছে, রিমাইন্ডার এত বড় সংখ্যা, যত বড় সংখ্যা হোক না কেন ডিজিট হিসাব করবো। 2 ডিজিট হলে কয় ডিজিট নিব? 2 ডিজিট নিব। 1 ডিজিট হলে 1 ডিজিট নিব। 3 ডিজিট হলে 3 ডিজিট, স্কোয়ার কিউব এগুলো যদি বলে, তাহলে এখানে জাস্ট নিব কতটুক? 06 স্কোয়ার। তাহলে মানে কত? 36। 36 কে 20 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? 16। সহজ কি কিছু কি শিখতে পারছেন নতুন কিছু এই আজকে ক্লাসে? হ্যালো। আচ্ছা ভাইয়া, আগের ম্যাথটা একটু কাইন্ডলি। আচ্ছা, এখানে যদি ধরেন যে ডিভাইডেড বাই 100 থাকতো, তাহলে কি আমি 606 দিয়ে 606 এর স্কয়ার করে দেন ক্যালকুলেশন যেটা আসে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এগুলাই শর্টকাট, এগুলাই হচ্ছে টাইম অন্যদের থেকে আপনাদের বাঁচাবে। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই যে ক্লাস করে ডিফারেন্সটা কি বুঝতে পারেন? ম্যাথে 3টা ক্লাস করছেন টোটালি মাত্র, কিছুটা কি ডিফারেন্স পাইছেন যে আমি কিছু জিনিস টেকনিক শিখতেছি যেগুলো টাইম বাঁচাচ্ছে আমাকে লাইফে? জি অবশ্যই। ওই যে ভাইয়া প্রশ্ন করছিলেন যে হচ্ছে ওই টাইম নিয়ে, টাইম অনেক বেশি জিনিসটা, এখন কি জিনিসটা আস্তে ধীরে ক্লিয়ার হচ্ছে যে যেটাতে টাইম কমানো উচিত সেটা কমানো উচিতই? জি ভাইয়া, বুঝতে পারছি। সো যেটাতে টাইম কমানো উচিত এটা এমনি কমবে আমাদের ক্লাস, আর যেটা কমানো পসিবল না এটা আমরা না, কেউ পারবে না, কারণ আমরা অনেক দিন ধরে ট্রাই করে আসতেছি। ওকে, কন্ডিশন 1, n ইজ এ পজিটিভ ইন্টিজার লেস দেন 100, 100 থেকে ছোট হইতে হবে। তাহলে পজিটিভ ইন্টিজার যে কোনো সংখ্যা, n ইজ ডিভাইডেড বাই 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3 হতে হবে। আবার n কে 6 দিয়ে ভাগ করলে 2 হতে পারে। এরকম সংখ্যা 100 নিচে কোনটা আছে? 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3, 98 হতে পারে। 98 কে আবার 6 দিয়ে ভাগ করলে 2 কি থাকে? 96 পর্যন্ত কি যায়? যায় না তো মনে হয়। যায়? 6 দিয়ে ভাগ করেন তো 2 থাকে? তো ভাইয়া 2 রিমাইন্ডার থাকে। তাহলে 2 রিমাইন্ডার থাকে তো। আচ্ছা, তাহলে হচ্ছে দ্য নাম্বার অফ ভ্যালুজ এন্ড স্যাটিসফাই দ্য 3 কন্ডিশন। 3টা কন্ডিশন কয়টা নাম্বার চেক করে এরকম আরো, তাহলে আমাদের চেক করতে হবে। তো কি কি থাকে এরকম? তাহলে কয়টা হলো চেক করতে হবে? 98, 68, 68, 38, 38, 8। ওকে, সো এই কন্ডিশন 3টা চেক করে দিতে হবে। প্রত্যেক 5-এর গুণিতক মানে 5, 10, 15, 20 এর সাথে 3 যোগ করে প্রত্যেকটাকে 6 দিয়ে আবার দেখ করতে হবে। একটু টাইম কনজিউমিং। বলতেছিলাম যে ভাইয়া এটা তো একটু টাইম লাগছে, এখন কোনো শর্টকাট কি নাই? না, এটাতে লাগবে, আপনারও লাগবে, অনেকেরই লাগবে। এটা তো পাজেলের ম্যাথে ইনক্লুডেড করছে, এই জন্যই মানে একটু টাইম যাবে আর কি। আচ্ছা, দেন হচ্ছে এখানে বলছে কিউ ইজ এ প্রাইম নাম্বার লেস দেন 100। লেস দেন 100 প্রাইম নাম্বার শুরু হয়েছে কত থেকে? 97। কিউ কে যদি 5 দিয়ে ভাগ করি রিমাইন্ডার থাকে 2, রাইট? এটা তো জানলাম হইলো। আবার কিউ কে যদি 7 দিয়ে ভাগ করি রিমাইন্ডার 6 কে থাকে? তাহলে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার? কিউ কে যদি 8 দিয়ে করি তাহলে কত বলছে? 1। ওকে, একদম শেষ ম্যাথ, একদম মানে রিমাইন্ডার আর কোনোভাবে রিমাইন্ডার আসা সম্ভবই না। যতভাবে আমরা রিমাইন্ডার পারা যায় সবই করছি, পাজেল টাজেল থেকে ধরে সব কমপ্লিট করছি, স্পেশাল থেকে ধরে। এটা একদম লাস্ট ম্যাথ। এখানে বলছে ইন এ গেম দ্য কার্ড ইন এ সার্টেন ডেক ইজ ডিস্ট্রিবিউটেড টু প্লেয়ার one at a time until each player has same number of card
and there are not enough card left in the deck, অনেক কথাবার্তা বলছে। মেইনলি দ্য নাম্বার অফ কার্ড ইন দ্য ডেক ইজ বিটুইন 60 থেকে 100, না কার্ড হবে বিটুইন এত থেকে এতর মধ্যে। ইফ দ্য কার্ড ইন দ্য ডেক ইজ ডিস্ট্রিবিউটেড বাই 5 প্লেয়ার, যদি 5টা প্লেয়ার দেয় 2টা কার্ড লেফট থাকে, তার মানে 2টা হচ্ছে রিমাইন্ডার। কথা কি বুঝাইতে পারছে? কেমনে বুঝাচ্ছে? 5 জন ডিস্ট্রিবিউট করলে 2টা থাকে রিমাইন্ডার। ইফ দ্য কার্ড ইন ডেক ডিস্ট্রিবিউট 6 জনকে দিলে সংখ্যাটাকে যদি 5 দিয়ে ভাগ দিই রিমাইন্ডার থাকে 2, সংখ্যাটাকে যদি 6 দিয়ে ভাগ করে রিমাইন্ডার থাকে 4। ইফ দ্য কার্ড হচ্ছে, তাহলে সংখ্যাটাকে যদি 7 দিয়ে ভাগ করে তাহলে রিমাইন্ডার কত থাকবে? কোশ্চেনটা কেমন আসছে দেখছেন? একদম রিমাইন্ডারে যত ভাবে আসা সম্ভব সব টাইপই দেখছেন, এটা লাস্ট টাইপ। কথা কোশ্চেন কি বুঝছি? জি ভাই। তাহলে এই 60 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বের করেন, যে সংখ্যা 5 দিয়ে ভাগ করলে 2 থাকে, এরপর 6 দিয়ে আবার ভাগ করে দেখবেন 4 থাকে কিনা, এবং 7 দিয়ে কোন সংখ্যাটা? 82 82 কে যদি চেক করি 8 দিয়ে 5 দিয়ে ভাগ করলে 2 থাকে, ঠিক আছে। 6 দিয়ে ভাগ করলে 4 থাকে, ঠিক আছে। 7 দিয়ে ভাগ করলে 4 থাকে, ওকে ওকে। 7 দিয়ে ভাগ করলে তাহলে রিমাইন্ডার কত থাকে? 5। থ্যাংক ইউ। ওকে, সো আমরা অনেক ম্যাথ করলাম ক্লাসের মধ্যে, অনেক ম্যাথ কত 20 25 30টা প্লাস হবে না? অনেক ম্যাথ। আচ্ছা, সো অনেক ম্যাথ করছি, এগুলো হচ্ছে আশা করি আপনারা হোমওয়ার্ক করে আসছেন, এটা আপনাদের হেল্প করবে। এরপর আবার যখন কেএমএফ করবেন ক্লাসে তখন আবার এটা রিভিশন হবে। এরপর পরীক্ষার হলে, যদি আপনার পরীক্ষার হলে বসেন, মেইন পরীক্ষার আগে কিন্তু আলটিমেটলি কেএমএফ আর রিয়েল কোশ্চেনের মকগুলো রিভিশন দিয়ে যেতে হবে। এটাই আপনাদের মেইন মানে রুট ম্যাপ। সো আমি হচ্ছে ক্লাস গেল, নেক্সট ক্লাসে অবশ্যই হচ্ছে ভার্বালের উপরে হবে। সো ভার্বালের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এইভাবেই করবেন। কারোর যদি কোশ্চেন থাকে করতে পারেন এখন, সাইড অর আউটসাইড যে কোনো জিনিস। আমি ক্লাস, তাছাড়া ক্লাসটা বুঝে নিয়ে যান। নেক্সট ক্লাসে সেম কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি এবং হচ্ছে পিডিএফ যেটা হচ্ছে দিয়েছিলাম, এটা পিডিএফ কোনটা দেখি তো। ওকে, ঠিক আছে। এই যে এর আগে যেমন আমরা হচ্ছে নর্মালি এই যে পিডিএফ দিচ্ছিলাম না, যে জাস্ট আমি ক্লাসে পড়াইছি, এবার কিন্তু পিডিএফও ইনক্লুডেড থাকবে। অর্থাৎ আপনি বেসিকের ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো নোট ডাউন করবেন, করে হচ্ছে যেমন ভিডিওগুলোতে কিন্তু আমার মেইন ক্লাসগুলো থাকে। সো ভিডিও নোট ডাউন করবেন, করার পরে এই পিডিএফেরটা পুরোটা সলভ করে আসবেন, এবং ক্লাসে আমরা এই পিডিএফটা সলভ করব। কথা কি বুঝছি? কি করব আমরা ক্লাসে? নর্মালি আপনারা পড়ে আসবেন, করে এটা নিজেদের মতো করে সলভ করবেন, অনেক বেশি খুঁজবেন, খোঁজার পরে মিনিংগুলো খুঁজে আসবেন। ওই ক্লাসে যা পড়াইছে ভিডিওতে ইয়ে আছে যে কীভাবে সলভ করতে হয়, কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি এগুলো আছে, বাট এগুলো সলভ নাই। এগুলো নিজে বুঝে বুঝে প্রত্যেকটা মিনিং হচ্ছে নোট ডাউন করবেন, করে সলভ করবেন সবগুলা যেগুলো আছে, সলভ করে আসবেন। দেন আমরা ক্লাসে এগুলোকে সলভ করার চেষ্টা করব সেম প্রত্যেক দিনের মতো। এই যে এর আগে ছিল 10টা, এই যে যেহেতু একদিন করা হয়ে গেছে এখন 15টা, এবং হচ্ছে এখানে একটা আসছি 2টা ক্রিটিক্যাল রিজনিং, এইভাবে প্রত্যেক দিন যাবে। এগুলো সবই কিন্তু কেএমএফ এর ম্যাথ। সো হোমওয়ার্ক এভাবেই যাবে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার?